এই রশি ফেলে নিশ্চয়ই উন্নত দেশে এই প্রযুক্তি ব্যবহার করবে না। তারপরে আমাদের যে প্রযুক্তি আছে এটা দিয়ে তারা কিন্তু তারাই কিন্তু মূল ফোর্স কিন্তু দমকল বাহিনী, আপনি যদি দেখেন মূল কাজটা কিন্তু তারাই করছে। আমরা টেলিভিশনের মাধ্যমে বা পুলিশ গিয়ে লোক সরানোর কাজটা করছে, কিন্তু মূল কাজটা কিন্তু ড্রাইভিং ফোর্স হিসাবে দমকল বাহিনী করছে। এবং এবং তারা যে মেসেজগুলো দিচ্ছে যে ও জীবিত আছে 600 ফিট নিচে, এই তথ্যটি দেওয়াও কিন্তু একটা কম গুরুত্বপূর্ণ বিষয় না যে ছেলেটি এখনো জীবিত আছে। 4 বছরের একটি বাচ্চা 6 ঘন্টা আগে নিচে পড়ে গেছে। ক্যামেরাও পাঠানো হচ্ছে, আমরা দেখেছি ক্যামেরাও পাঠানো হচ্ছে, সেখানে অক্সিজেন পাঠানো হয়েছে, তার জন্য খাবার পাঠানো হয়েছে। তো আমি মনে করি যে নানা সীমাবদ্ধতার মধ্যে চেষ্টাটাও বড় বড় দমকল বাহিনীর এই চেষ্টাটাকে আমি সাধুবাদ জানাতে চাই। এবং একই সঙ্গে সারা দেশে টেলিভিশনের কল্যাণে সারা দেশে কিন্তু একটা উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে এই শিশু জেহাদের যাতে সুস্থভাবে সে ফিরে আসে। এবং আমি শুনেছি যে মন্দিরে, মসজিদে, বিভিন্ন জায়গায়, গির্জায়, প্যাগোডায় অনেক জায়গায় প্রার্থনা শুরু হয়েছে যাতে জিহাদ সুস্থ হয়ে ফিরে আসে। এবং সর্বশেষ যে খবর আমরা জানলাম একটু আগে, যে ততক্ষণ পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে যে জেহাদ তখনও জীবিত আছে এবং ইতিমধ্যে একজন উদ্ধারকর্মী নিচে নেমে গেছেন, সাহসী এক তরুণ, তাকে উদ্ধারের জন্য। তো আমরা আশা করি যে দমকল বাহিনী হয়তো সুখবর কিছুক্ষণের মধ্যে আমাদের জানাতে পারবেন যে যিনি গেছেন, যে সাহসী তরুণ যে নেমে গেছেন, শাহ আলম সম্ভবত নাম, বশির আহমেদ নাম, নেমে গেছেন, সে বশির হয়তো জিয়াদকে উদ্ধার করে উপরে নিয়ে আসবেন। সেই আশাবাদী আসলে এখন জানানো ছাড়া আর প্রার্থনা করা ছাড়া এই মুহূর্তে বোধহয় আমাদের আর খুব বেশি কিছু করার নেই। শফি ভাই, আরেকটা বিষয় মনে হয় আমরা দেখছি গত কয়েক বছরে, যে এর আগে আমরা যে দুর্ঘটনাগুলো দেখতাম সেগুলোতে আমরা দেখতাম যে দমকল বাহিনী এবং এর পাশাপাশি যে ফোর্সগুলো আছে তারাই কাজ করছে, কিন্তু আমরা রানা প্লাজা বা তার আগে তাজরিন ফ্যাক্টরিতে আগুন, এই কাছাকাছি সময় যে দুর্ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু দমকল বাহিনীর পাশাপাশি আরো কিছু বেসরকারি উদ্ধারকর্মী, উদ্ধার বাহিনী বলা যায় একটু দাঁড়িয়ে গেছে। যেমন আমরা একসাথেই শুনছিলাম যে রানা প্লাজায় কাজ করতো বশির, রানা প্লাজায় কাজ করতো না, রানা প্লাজায় উদ্ধার কাজ সেটিতে অংশ নিয়েছিল, এবং তারা কিন্তু এই খবরটি পেয়ে ছুটে গিয়েছেন এবং এরকম আরো অনেকেই ছুটে যাচ্ছেন যে তারা যদি কোনো ধরনের সহযোগিতা করতে পারেন। এই বিষয়টি একটু না, তবে আমি এই যে বশির আহমেদকে নিচে নামানো হলো পাইপে, উনি নেমেছেন, আমি কিন্তু স্ট্রংলি এটা বিরোধিতা করি। কারণ আপনি দেখেন যে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে রানা প্লাজায় শাহিনা নামে একজন গার্মেন্টস কর্মী, উনি মারা গিয়েছিলেন। তাকে জীবিত উদ্ধার করতে না পারার কারণে সারা বাংলাদেশ কেঁদেছিল, কিন্তু জীবিত ছিল, সর্বশেষ উদ্ধার করা যায় নাই তাকে। তাকে কিন্তু একজন অপ্রশিক্ষিত, প্রশিক্ষণ ছাড়া একজন উদ্ধারকর্মী তাকে উদ্ধার করতে গিয়েছিলেন। যখন আমাদের এই ফায়ার সার্ভিস পারে নাই বা সেনাবাহিনীর লোকজন পারে নাই, তখন কায়কোবাদ নামে একজন গিয়েছিলেন এবং দুর্ঘটনায় উনি নিজেও শাহিনাও মারা গেল এবং কায়কোবাদও মারা গিয়েছেন। কায়কোবাদকে কিন্তু আমাদের সেনাবাহিনী জাতীয় বীরের মর্যাদা দিয়ে তাকে দাফন করেছে, কিন্তু আমরা কায়কোবাদকে বাঁচাতে পারি নাই, শাহিনাকেও বাঁচাতে পারিনি। এই ধরনের বিষয়গুলোতে অবশ্যই একেবারে 100% প্রশিক্ষিত জনবল লাগবে। প্রশিক্ষিত কেউ একজন নামতে হবে। কেন আমার ফায়ার সার্ভিসের একজন নামলেন না, কেন একজন স্বেচ্ছাসেবককে নামতে হলো? আমার প্রশ্ন কিন্তু এটা। এখন ধরেন সর্বশেষ যদি আমরা অবশ্যই একেবারে কায়মনোবাক্যে মনে করি যে চাই যে জিহাদ ফিরে আসুক, সারা বাংলাদেশের মানুষ চাচ্ছে। আজকের সকাল শুরু হয়েছিল একেবারে শীত দিয়ে, ব্যাপক শীত। দুপুরের পরে গাজীপুরের রাজনৈতিক উত্তাপ কিছুটা ছড়ালো। সন্ধ্যার পর থেকে কিন্তু সারা বাংলাদেশ টিভির সামনে বসে আছে, পত্রপত্রিকায় ফোন করছে, বারবার ফোন করছে, উদ্ধার তৎপরতা নিয়ে নানা রকম কথা বলতেছে, এটা কিভাবে হওয়া উচিত, কিভাবে হওয়া উচিত না, এই বিষয়গুলো বলছে। আমরা চাচ্ছি যে জিহাদ ফিরে আসুক, কিন্তু এই শাহিনার মতো যে কোনো দুর্ঘটনার কিন্তু আশঙ্কা থেকে যায় যখন প্রশিক্ষিত কোনো বাহিনীর সদস্য না নেমে একজন স্বেচ্ছাসেবক নামবেন। কিন্তু অবশ্যই স্বেচ্ছাসেবককে তার আন্তরিকতাকে সাধুবাদ জানাতেই হবে। জনগণ অবশ্যই, বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো সাধারণ জনগণ বেশি করেছে, সেই দিক দিয়ে অবশ্যই সাধুবাদ জানাবো, বাট এইটা কিন্তু আমাদের প্রশিক্ষিত বাহিনীর কাজ, তারাই করবেন। আমি এখনো অপেক্ষা আছি যে আমাদের সেনাবাহিনী এখনো কেন ইনভলভ হলো না এখানে, বা আমাদের সরকার কেন ইনভলভ করলো না তাদেরকে। একটা বিষয় যদি আমরা আমার মনে পড়ছে আর কি, যে রানা প্লাজার পরপরই সেখানে যে পরিমাণ স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ উদ্ধার কাজ এবং ত্রাণ তৎপরতা সবকিছুর সাথে যেভাবে যুক্ত ছিল, এর পরপরই কিন্তু ফায়ার সার্ভিস একটা আয়োজন করেছিল এবং ঘোষণা দিয়ে যে যারা এই ধরনের ট্রেনিং নিতে চান উদ্ধার তৎপরতার জন্য, তারা তাদেরকে ট্রেনিং দিবে এবং দেওয়ার পরে সার্টিফিকেটও দিবে, যাতে তারা ভবিষ্যতে এই ধরনের কাজে অংশগ্রহণ করতে পারে। আমি জানি না বসে যদি সেরকম কেউ হন তাইলে অবশ্যই সাধুবাদ জানাতে হবে। আমি জানি না ঠিক সেটা, এখন পর্যন্ত টেলিভিশন বা নিউজের কোনো খবরেও আসে নাই যে উনি প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক বা প্রশিক্ষিত উদ্ধারকর্মী। এই ধরনের ঘটনা কিন্তু আসলে খুবই ব্যতিক্রমী। রানা প্লাজার ধস বা আগুন লাগা বা ভবন ধসে পড়া, এইসব ঘটনা ধরেন অভিজ্ঞতা মোটামুটি আমাদের আছে, কিন্তু এরকম একটা পাইপের ভিতর, ওয়াসার পাইপের ভিতর একটা
মানুষ পড়ে যাওয়া, একটা বাচ্চা পড়ে যাওয়া, এই ধরনের দুর্ঘটনার কিন্তু আমাদের উদ্ধার করার ঘটনা কিন্তু বাংলাদেশে আমার মনে হয় এটিই বোধহয় প্রথম এই ধরনের উদ্ধারের ঘটনা। কিন্তু প্রস্তুতি কি থাকার কথা না? আমরা যখন না, আপনারা দেখেন যে বিষয়টা দমকল হলো বাহিনীর এরকম মতো যে একটা বাহিনী উদ্ধার না নিশ্চয়ই উদ্ধার তৎপরতা যখন ফায়ার সার্ভিস শুরু করলো, আমি ফায়ার সার্ভিসের আন্তরিকতা নিয়ে অবশ্যই আমার মানে আমি 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 মনে করি যে তারা প্রচন্ড প্রচন্ড রকম আন্তরিক, কিন্তু তাদের অনেক কিছুতে ঘাটতি আছে। এটা রশি ফেলে একটা বাচ্চাকে তুলে আনার, আমরা বড় মানুষও যদি পড়ে যাই কয়েক ফিট নিচে, এটা রশিতে ধরে কতক্ষণ ঝুলে থাকতে পারবো? ও তো 3.5 বছর বা 4 বছরের একটা বাচ্চা, যতটুকু ছবি আমরা দেখেছি যে এর বেশি বয়স হওয়ার কথা না। আর তো 600 আমরা ফিট মানে তো কিন্তু- প্রায় 25-30 আমরা বলছি 40 যে তলা। 4 বার সে রশিতে ধরেছে এবং সে রশি থেকে পড়ে গেছে। তো একটা বাচ্চা একবার পড়লো 300 ফিট বা 400 ফিট বা 500 ফিট যাই বলেন, একবার সে পড়েছে, তারপরে রশি থেকে আরো 4বার পড়েছে। আমরা পঞ্চমবার গিয়ে তার জন্য ব্যাগ পাঠালাম যে এই এই ব্যাগের মধ্যে এই- ঢুকে যদি হ্যাঁ, ব্যাগের মধ্যে সে যদি ঢুকে বেরিয়ে আসতে পারে। তো এই চিন্তাটা আমাদের আগে হলো না কেন? আমরা এগুলো অনেক আলোচনা করতে পারবো, কিন্তু আসলে চাই যে এই অনুষ্ঠানটা শুরু মানে শেষ হওয়ার আগেই যাতে জিহাদকে ফিরিয়ে আনা যায়, এটাই আমাদের। সবাই আসলে সেই হ্যাঁ, সেটাই ইচ্ছাই পোষণ করছি। আর এর আগে আসলে বাংলাদেশে এই ধরনের ঘটনা না থাকলেও আমি কিছুক্ষণ আগেই ইন্টারনেটে সার্চ করছিলাম যে এই ধরনের আসলে এই ঘটনাগুলোতে অন্যান্য দেশে কি করা হয়। তো আমি টাইমস অফ ইন্ডিয়া এবং আরো বেশ কয়েকটি thehindu.com এরকম কয়েকটিতে দেখলাম যে 2012 সালে ঠিক 600 ফিট এই ধরনের 600 ফিট উচ্চতারই গভীরতারই একটি কূপে একটি 3.5 বছরের বাচ্চা পড়ে গিয়েছিল, এবং তারা যেটি করেছে মাঝামাঝি কোনো একটা অবস্থানে গিয়ে সে আটকা পড়েছিল এবং পাশেই আরেকটি কূপ সাথে সাথে খনন করে, সেটাও মনে হয় প্রায় 10 ঘন্টা বা 15 ঘন্টা ব্যাপী একটা অভিযান ছিল। সেই কূপ খনন করে তারপরে সেটার পাশ দিয়ে সেই বাচ্চাটাকে বের করে নিয়ে আসা হয়েছে, জীবিত অবস্থায় বের করে নিয়ে আসা হয়েছে। এবং আরেকটি ঘটনা ঘটেছিল সম্ভবত 2011 সালে, সেই ক্ষেত্রে ওই শিশুটিকে জীবিত বের করে আনা হয়েছে কিন্তু তাকে আর শেষ পর্যন্ত বাঁচানো যায়নি আর কি। সেই ক্ষেত্রে আমি এই জন্যই বারবার বলছিলাম আর কি যে আমাদের যেই পরিমাণ প্রযুক্তি এবং যেই পরিমাণ মেশিনারিজ থাকার কথা, সেগুলোর কি আসলে আমাদের একটু ঘাটতি মনে হয় না, কিনা? সেগুলো তো নিশ্চয়ই ঘাটতি আছে। আপনি তো মানে আমাদের উদ্ধারের যে আয়োজন, যে ঢং, সেটা দিকে আপনি বোঝা যায় যে প্রস্তুতি আমাদের খুব কম। আমরা প্রচুর পরিমাণে ওই পাইপের ভিতর প্রচুর পরিমাণে অক্সিজেন দিয়েছি, আবার পাইপ থেকে যখন 2 ইঞ্চি ব্যাসের পাইপটা তুলে আনছি তখন কিন্তু ওটাকে কাটারও চেষ্টা করেছি এখানে মেশিন দিয়ে। তো রানা প্লাজায় কিন্তু এরকম মেশিন দিয়ে কাটতে গিয়ে এই দুর্ঘটনাটা ঘটেছিল। এখানে কিন্তু যে কোনো সময় আগুন লাগতে পারে, যদিও লাগে নাই কিন্তু লাগার আশঙ্কা ছিল। এখন ওয়াসার লোকজন যারা বলছেন যে ওয়াসারও একটা নিজস্ব একটা প্রস্তুতিও থাকে, ওয়াসার লোকজন যারা বলছিলেন যে আসলে তাদের একটা প্রস্তুতি আছে, 200 ফিট বা 300 ফিট পর্যন্ত তারা পাঠাতে পারে, মানে তাদের উদ্ধারের একটা তৎপরতা থাকে। কিন্তু বাংলাদেশের ঢাকা শহরের পানির স্তর ক্রমশ নিচে নেমে যাচ্ছে। এটা 600, 800, 1000 ফুট পর্যন্ত, আর মিরপুরে নাকি 1000 ফুট নিচে যেতে হচ্ছে। মানে সেই কারণে এখন পানির স্তর যেভাবে নিচে নামছে, মানে দূরত্ব যেভাবে বাড়ছে, আমাদের প্রযুক্তিগত দক্ষতা সেভাবে বেড়ে ওঠেনি, প্রস্তুতিটা ওই জায়গায় নাই। এই জায়গাটায় একটা সংকট। আমি ওয়াসার একজনের সাথে কথা বলছিলাম এখানে আসার আগে মোবাইল, তো তিনি বলছিলেন যে ওই জায়গাটায় একটা ঘাটতি রয়ে গেছে। এখন এই দায়িত্ব ওয়াসাকে নিতে হবে যেমন, রেলওয়েকে নিতে হবে তেমন, এবং যারা এই ঠিকাদারি কাজ করছিল ওই জায়গাটিতে, নিশ্চয়ই ওই জায়গাটি সুরক্ষা দেওয়া দরকার ছিল। একটা বাচ্চা কিভাবে ঢোকে? না, পাইপের 200 ফিট গভীরে যেতে পারবেন না, 300 ফিট গভীরে যেতে পারবেন। তার চেয়ে বড় বিষয় হলো যে একটা নির্মাণ কাজ চলছে বা পরিত্যক্ত একটা পাইপ আছে এখানে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সেই জায়গাটা তো নিরাপদ করা উচিত ছিল। সে কথাটাই বলছিলাম, নিশ্চয়ই সেটা একটা বাউন্ডারি দিয়ে রাখা উচিত, যেখানে সেটা 30 ফিট হলেও 30 ফিট না হলো না। এটা বোঝা একটা প্লাস্টিকের কভার ছিল, সেটাও বছরখানেক ধরে নাই, এরকম ওই আমরা প্রস্তুতিটা ওই ওয়াসারে উনি যেটা আমাকে বলছিলেন, ওই প্রস্তুতিটা থাকে যারা ওই কাজে অংশ নেয়, নির্মাণ শ্রমিক যারা মূলত যারা ওই কাজ করে, তাদের নিরাপত্তার জন্য ওই প্রস্তুতিটা ছিল, একটা ওয়াসার আছে। কিন্তু 600 ফিট বা 700 ফিটের কোনো প্রস্তুতি তাদের নেই। কিন্তু এখন কথা হলো যে সেই প্রস্তুতিটা আমরা পরে নেব। ওই বাউন্ডারিটা কেন নিরাপত্তার বলয়ে রাখা হলো না? একটা বাচ্চা কিভাবে ঢুকে বেষ্টনী ছিল না, একটা বড় মানুষ যে কাজ করতে গিয়ে পড়ে গেছে সেটা এক ধরনের বিষয়, একটা বাচ্চা খেলতে খেলতে ওখানে ঢুকে পড়ছে, তার মানে ন্যূনতম কোনো নিরাপত্তার ব্যবস্থা সেখানে ছিল না। তো সেই দায়ে আমরা শুনলাম যে একজন রেলওয়ের একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমি মনে করি যারা নির্মাণ কাজে যারা যুক্ত, ঠিকাদারি প্রতিষ্ঠান, তাদের দায় সবচেয়ে বেশি, এবং ওয়াসা তো এই দায় এড়াতে পারবে না। আমি দেখলাম একটু আগে টেলিভিশনে যে ওয়াসার এমডি সেখানে গেছেন, খুব ভালো কথা, এখনো আছেন তিনি, কিন্তু এই দায় তো ওয়াসাও এড়াতে পারবে না। ওয়াসা, রেলওয়ে এবং ঠিকাদারি প্রতিষ্ঠান, তিনজনকেই দায় নিতে হবে। ঠিকাদারি কাজের তত্ত্বাবধান তো ওয়াসারি করার কথা। আমরা যদি দিনের আরো কয়েকটি ঘটনা আমরা দেখেছি, আমরা আসলে আপনি যেটি বলছিলেন যে সন্ধ্যার সময় এই ঘটনা ঘটার আগে পর্যন্ত গাজীপুরই আসলে প্রধান খবর ছিল, এবং গাজীপুরকে কেন্দ্র করে আসলে শুধু গাজীপুর নয়, সারা দেশেই এখন একটি উত্তাপ ছড়িয়ে পড়েছে যে আগামীকাল কি হবে বা তারপরে আসলে কি হতে যাচ্ছে।
তা গাজীপুরে যে এই ঘটনাটি, সেই ঘটনাটি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? গত কয়েকদিন ধরে যেটি হচ্ছে, তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, তারপরে সমাবেশে বাধা দিবেন এটা ঘোষণা দেয়া, তারপরে 144 ধারা এবং আজকে হরতালের ঘোষণা। না, ব্যক্তিগতভাবে আমার জন্য একটু বলা বিব্রতকর। আমার আপনি গাজীপুরের আমার ছেলে। নিজের বাড়ি গাজীপুরে, আমি বড় হয়েছি গাজীপুরে। তো গাজীপুরের মানুষ কিন্তু আসলে এরকম না, মানে যেমনটি আজকে মনে হচ্ছে। আমি নিজে আজকেও গাজীপুর থেকে এসেছি, এবং আমার বন্ধু বান্ধবরা আওয়ামী লীগও করে, বিএনপিও করে, মানে সব রাজনৈতিক দল করে, ব্যবসা বাণিজ্য। কিন্তু গাজীপুরের মানুষের ক্যারেক্টার কিন্তু আজকের যে ঘটনা, এটার সঙ্গে গাজীপুরের মানুষের ক্যারেক্টার মিলে না। মানে আমরা নিজেরাই খুব অবাক হয়েছি। আপনি দেখেন যে এমন কি ঘটনা ঘটলো যে গাজীপুরে 144 ধারা জারি করতে হলো। এটা কিন্তু ওই জায়গার স্থানীয় আওয়ামী লীগ এবং বিএনপি যারা একটু স্থির চিন্তা করেন, যারা একটু মুক্ত চিন্তা করেন, তারা কিন্তু এটা মানতে পারছেন না যে এটা অন্য কেউ করাচ্ছে কিনা। আপনি দেখেন, বিএনপি এখন একটি সমাবেশ ডেকেছিল বাওয়ালভদ্র আলম কলেজ মাঠে। ছাত্রলীগের একটি সংগঠন থেকে বলা হলো, ছাত্রলীগ থেকে বলা হলো, জেলা ছাত্রলীগ থেকে, যে তারা এখানে করতে দেবে না সমাবেশ, কারণ তারেক রহমান এই কথা বলেছে, এই জন্য বিএনপিকে ক্ষমা চাইতে হবে। হইতে পারে, রাজনৈতিক পাল্টাপাল্টি হতে পারে। এই ঘটনাটি কিন্তু গাজীপুরের যে জনস্রোত মানুষের মধ্যে এমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা হয়নি গত 7 দিন ধরে, আমি আপনাকে একেবারে নিশ্চিত করে বলতে পারি। এবং আমার কাছে মনে হয়েছে যে মানুষের চেয়ে এবং দলের চেয়ে, রাজনীতির চেয়ে এখানে প্রশাসন একটি বড় ভূমিকা পালন করেছে এই ঘটনাটিকে বড় করে তোলার জন্য। মানে আমি জানি না কেন, এবং এটি দুর্ভাগ্য যে গাজীপুরের মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। মনে হচ্ছে যে গাজীপুরের আওয়ামী লীগ এবং গাজীপুরের বিএনপি এবং গাজীপুরের মানুষ এত বেশি সহিংস, এত বেশি উচ্ছৃঙ্খল যে তারা একটা জেলায় 144 ধারা জারি করার মতো অবস্থা তৈরি করেছে। এবং আমি একেবারে গাজীপুরের মানুষের পক্ষ থেকে আপনাকে মানে দায় নিয়ে বলতে পারি যে গাজীপুরের মানুষ এই ঘটনার জন্য দায়ী নয়, এবং গাজীপুরের মানুষ কখনো সহিংস নয়। গাজীপুরের মানুষ, আপনি জানেন, 19শে মার্চ 71-এ তারা একবার রাস্তায় নেমেছিল, প্রথম সশস্ত্র প্রতিরোধ করেছিল। আরেকবার গাজীপুরের মানুষ রাস্তায় নেমেছিল আহসানুল্লাহ মাস্টারকে যখন হত্যা করা হয়েছিল, আহসানুল্লাহ মাস্টার এমপিকে হত্যা করা হয়েছিল, এরপরে মানুষ একবার বিক্ষুব্ধ হয়েছিল। এর আগে পরে আপনি কখনো দেখবেন না যে ইতিহাসে নাই যে গাজীপুরের মানুষ, গাজীপুরে কোনো অঘটন ঘটেছে, আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, হানাহানি হয়েছে, বড় খুন খারাপ হয়েছে, এরকম কোনো নজির আপনি দেখবেন না গাজীপুরের মধ্যে হয়েছে। কিন্তু এইবার যে গতকাল কিন্তু আমি মানে গাজীপুরে গিয়েছিলাম, আমি এটা কভার করতে, এই সংবাদটা সংগ্রহ করতে। তো গতকাল কিন্তু আমি সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন জনের সাথে কথা বলার আমার সুযোগ হয়েছে। পুলিশের সাথে আমি কথা বলেছি, আওয়ামী লীগ বিএনপি নেতাদের সাথে কথা বলেছি, এবং ওই সময় কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে যে গাজীপুরের ঠিক চৌরাস্তাকে কেন্দ্র করে গাজীপুর শহরটা দুটো ভাগ হয়ে গেছে। এক পাশে ছাত্রলীগ, আর এক পাশে বিএনপি নেতারা, তারা এই পাশে আসতে ভয় পাচ্ছেন। এবং ছাত্রলীগ এবং বিএনপি তাদেরকে কিন্তু মোটামুটি আমি বেশ মারমুখী অবস্থানে দেখেছি। ছাত্রলীগকে তো আমরা দেখলাম বেশ লাঠিসোঁটা হাতে পুরো শহরে প্রদক্ষিণ করছে, পেলে মার দিব এরকম একটা মারমুখী অবস্থা। হ্যাঁ, ছাত্রলীগ এবং কতিপয় ছাত্র সংগঠনের কতিপয় নেতাকর্মীরা বেশ মিছিল টিছিল করেছে, সেটি আপনি দেখেছেন, এবং আপনি নিশ্চয়ই গাজীপুরে গিয়েছেন, অনেক খবর টবর নিয়ে এসেছেন। সেটি তো একটি বাস্তবতা, কিন্তু আপনি নিশ্চয়ই কথা বলেছেন একটু সিনিয়র লোকদের সাথে, আওয়ামী লীগের নেতাদের সাথে বা বিএনপি নেতাদের সাথে। তাদের সঙ্গে কথা বলে নিশ্চয়ই আপনি বুঝেছেন যে আসলে মানে গাজীপুরের মানুষের কারণেই শুধু এই ঘটনাটি ঘটেনি। হয়তোবা গাজীপুরের মানুষও কিছু সঙ্গে আছে, কিন্তু ঘটনাটি জাতীয় রাজনীতির অংশ হয়ে গাজীপুরের মানুষের উপর দায়টি চাপিয়ে দেওয়া হয়েছে যে এখানে একটা 144 ধারা জারি হয়েছে, এবং কালকে হরতালও হচ্ছে। এবং আমি জানি না হরতালের পর কি আছে ভাগ্যে, যে হরতালে যদি একটি ঘটনা ঘটে যায়, পরে এই ঘটনাকে কেন্দ্র করে বড় বড় রাজনৈতিক মোড় নেয় কিনা, সেই দায় হয়তো একসময় গাজীপুরকে নিতে হবে। এর মধ্যে আসলে আমরা একটি খবরও পেয়েছি যে টঙ্গীতে বিএনপি অফিসে আগুন। এটা আরো দুর্ভাগ্যের। শহীদের কাছে যদি একটু জানতে চাই যে আমরা 5ই জানুয়ারি নির্বাচনের আগে যেরকম দেখেছিলাম যে একটি সহিংস পরিস্থিতি ছড়িয়ে পড়েছে সারা দেশে, নির্বাচন প্রতিহত করা এবং যে কোনো মূল্যে নির্বাচন করা, এরকম দুটি পক্ষ দাঁড়িয়ে গিয়েছিল। এরপরে কিন্তু আমরা বেশ একটি রাজনৈতিক স্থির পরিবেশই পাচ্ছিলাম, এবং বড় ধরনের কোনো ধরনের সহিংসতা বা নাশকতার কোনো ধরনের আশঙ্কাও ছিল না, কোনো কিছু হয়নি। কিন্তু হঠাৎ করে আবার যখন 1 বছর ঘুরতে না ঘুরতেই এখন আবার ওইরকম একটি পরিস্থিতি তৈরি হচ্ছে, এটির কারণ কি মনে করছে? এটার একটা কারণ হলো যে আসলে আমাদের রাজনীতি অনেক বিষয় তো অমীমাংসিত আছে এখনো। 5ই জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনের আগের যে ঘটনা প্রবাহ, আমরা কিন্তু অসম্ভব উৎকণ্ঠার মধ্যে, উদ্বেগের মধ্যে দেশবাসী একটা নতুন বছর শুরু করেছিল 2014। 5ই জানুয়ারি নির্বাচন শেষ হলো, তারপরে মোটামুটি রাজনৈতিক পরিস্থিতি এক ধরনের শান্ত হলো। আসলে কিন্তু এক ধরনের ছাই চাপা একটা বিষয় ছিল, সারা বছর ধরে ছিল অমীমাংসিত, যে নির্বাচনের প্রশ্নে, রাজনৈতিক সমঝোতার প্রশ্নে
এটা তো ছিলই। এবার বছর শেষ হচ্ছে, শেষ হওয়ার আগে আগেই কিন্তু এই বিষয়গুলো আবার শুরু হয়েছে যে সরকার 1 বছর পূর্ণ করবে আগামী 5 জানুয়ারি। এটাকে সামনে রেখে বিরোধী দল তাদের কিছু কর্মসূচি নিয়ে এসেছে। সরকার তাদের